শত শত কোটি টাকা খরচের পরও জল জটে নাকাল ঢাকাবাসী, বুঝে শুনে উন্নয়ন প্রকল্প নেওয়ার পরামর্শ। উত্তরাঞ্চলে বাড়ছে নদ নদীর পানি, চট্টগ্রাম অঞ্চলে বানভাসীদের বেঁচে থাকার লড়াই, ত্রাণ বিতরণে সমন্বয়হীনতা। আমরা বৃষ্টি বাড়ার জন্য এখানে কোনো ত্রাণ এখানে আসে না। ইউনিয়ন পরিষদ থেকে একটা ওয়ার্ডে যদি 5 জনের জন্য বরাদ্দ যায় তাহলে নিশ্চয়ই এটা বুঝেন আপনারা। কমিটি গঠন দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা। ইরানের বন্দরে আজ থেকে মার্কিন নৌ অবরোধের ঘোষণা, হরমুজ প্রণালীতে আমিরাতের তেলবাহী ট্যাঙ্কারে হামলা। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 9টার খবরে। শুনছিলেন সংবাদ শিরোনাম, আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আরেফিন। ফ্রান্স স্পেন দ্বৈরথের আড়লে লড়াইটা এমবাপ্পে লামিন ইয়ামালেরও। ইউরো আর নেশনস লিগে দুইবার মুখোমুখিতে জয় স্প্যানিশ টিনেজারের। এমনকি ক্লাব ফুটবলেও বারবার এমবাপ্পেকে হারিয়েছেন লামিন ইয়ামাল। তবে বিশ্বকাপে এ দুজনের দেখা এবারই প্রথম। দুই দলের দুই বড় তারকা কিলিয়ান এমবাপ্পে আর লামিন ইয়ামাল অভিজ্ঞতার বিচারে এগিয়ে ফরাসি ফরওয়ার্ড। এ নিয়ে তৃতীয় বিশ্বকাপ খেলছেন এমবাপ্পে, আর ইয়ামালের প্রথম। আসরেও আলো ছড়াচ্ছেন ফরাসি তারকা। 8 গোল দিয়ে গোল্ডেন বুটের রেসে মেসির সমানে সমান। এই জায়গায় বেশ পিছিয়ে স্প্যানিশ টিনেজার, মাত্র 1 গোল, তাও গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে। তবে একদিক দিয়ে দুজনের লড়াইয়ে এগিয়ে লামিন ইয়ামাল। দেশের জার্সিতে হোক কিংবা ক্লাব ফুটবল, কিলিয়ান এমবাপ্পেকে বারবার কাঁদিয়েছেন স্প্যানিশ তারকা। শুরুটা 2024 ইউরোর সেমিফাইনালে কোলো মুয়ানির গোলে এগিয়েছিল লেস ব্লুরা। তবে সেই ম্যাচের মোমেন্টাম কেড়ে নেন লামিন ইয়ামাল। 16 বছর বয়সী ওয়ান্ডার কিডের দুর্দান্ত গোলে সমতায় ফেরে স্পেন। পরে দানি ওলমোর গোলে ম্যাচও জিতে নেয় লা রোহা ফিউরিরা। পরের বছর আবারও ইয়ামালের গতিপথ বদলানোর গল্প। জেদ্দায় সুপার কাপ ফাইনালে এমবাপ্পের গোলে লিড পায় রিয়াল মাদ্রিদ। তবে বার্সাকে সমতায় ফেরান স্প্যানিশ তারকা। শেষ পর্যন্ত ম্যাচটি 5-2 গোলে জিতেছিল ব্লগরানারা। সে বছরই আরেকটি এল ক্লাসিকোতে শেষ হাসি হেসেছিল বার্সা। সেবারও ইয়ামালের ম্যাজিক। নিজে গোল না করলেও 2টি অ্যাসিস্ট ছিল স্প্যানিশ টিনেজারের। তাতেই আরও একবার এমবাপ্পেকে হতাশ করেন তিনি। ন্যাশনস লিগের সেমিফাইনালে আরও একবার মুখোমুখি স্পেন ফ্রান্স। 9 গোলের থ্রিলারে অবশ্য জয়টা ডে লা ফুয়েন্তে শিষ্যদের। স্পেনের 5 গোলের 2টি এসেছিল ইয়ামালের পা থেকে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে প্রথমবার মুখোমুখি হচ্ছে বিশ্বের অন্যতম 2 সেরা ফুটবলার। এবারও কি শেষ হাসি হাসবে ইয়ামাল, নাকি এমবাপ্পে লিখবে নতুন ইতিহাস? আশরিক রুদ্র, চ্যানেল 24। আটলান্টায় আর্জেন্টিনার টিম হোটেলের সামনে লিওনেল মেসিদের অপেক্ষায় সমর্থকরা। ক্যানসাসে সবশেষ অনুশীলন সেরে সেমিফাইনালের ভেন্যুতে পৌঁছাতে কিছুটা দেরি আলবিসেলেস্তেদের। সেখানকার সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী রেজওয়ানুজ্জামান। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রেজওয়ানুজ্জামান আটলান্টা থেকে। আটলান্টায় আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার পেছনে গ্র্যান্ড হায়াত বাকহেড, এই হোটেলেই কিন্তু আসলে থাকবে আর্জেন্টিনা দল। যদিও সন্ধ্যার মধ্যেই এখানে এসে পৌঁছার কথা ছিল আলবিসেলেস্তেদের, কিন্তু এখনও তারা আসেনি। বেশ কিছুক্ষণ দেরি হচ্ছে ফ্লাইটের। আপনারা জানেন যে আসলে ক্যানসাসে রুদ্ধদ্বার অনুশীলন করেই রওনা দিয়েছে আর্জেন্টিনা দল, এবং আমার পেছনে অসংখ্য সমর্থক কিন্তু দাঁড়িয়ে রয়েছে, এবং প্রচুর সাংবাদিক দেশ বিদেশের, আর্জেন্টিনার বৈশ্বিক গণমাধ্যমের সবাই কিন্তু এসে পৌঁছেছে, এবং দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করছে আর্জেন্টিনা দলের আসার জন্য। এবং আর্জেন্টিনা দল 2 রাত এই হোটেলে থাকবে। সেমিফাইনাল থেকে ফাইনালে গেলে চলে যাবে সরাসরি নিউ ইয়র্কে, আর না হলে দেশের পথ ধরবে। সব মিলে বলতে পারি যে পুরো দল কিন্তু আজকে শেষবারের মতো অনুশীলন করেছে ক্যানসাসে, এবং ক্যানসাস তাদের হোম ভেন্যু ছিল, বেস ক্যাম্প ছিল। সেখানে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে ওই পর্ব শেষ করেই কিন্তু এই আটলান্টার
পথ ধরেছে আর্জেন্টিনা দল। এবং আর্জেন্টিনা এখানে কিন্তু আরও একটি ম্যাচ খেলেছিল, সেই মিশরের সাথে আলোচিত বিতর্কিত ম্যাচ, কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগেরটি অর্থাৎ রাউন্ড অফ 16, সেই ম্যাচে কিন্তু আর্জেন্টিনা জিতেছিল এবং সেই ম্যাচ জয়ের পর 3-2 গোলে জয়ের পরে কিন্তু তারা কোয়ার্টার ফাইনালে ওঠে এবং কোয়ার্টার ফাইনালে ক্যানসাসে তারা হারিয়ে দেয় সুইজারল্যান্ডকে এবং সেখান থেকে কিন্তু সেমিফাইনালে অপেক্ষায় ইংল্যান্ড, যে ইংল্যান্ডের সঙ্গে তাদের শত্রুতা দীর্ঘদিনের, বৈরিতাও অনেক দিনের, মাঠের বাইরে আসলে ফকল্যান্ড যুদ্ধ নিয়ে যে বৈরিতা শুরু হয়েছিল 1982 সালে, সেটা কিন্তু এখনও চলমান। তবে এই দলের ফুটবলারদের মধ্যে সেটা খুব বেশি প্রভাব ফেলবে কিনা সেটা আমরা জানি না। তবে আমরা অপেক্ষায় রয়েছি আর্জেন্টিনা দল কখন আসবে এবং তারা যখন হোটেলে ঢুকবে সেই ছবিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং নেয়ার চেষ্টা করব। সব মিলে এই হলো আটলান্টার সবশেষ পরিস্থিতি। আমি বিদায় নিচ্ছি, রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, আটলান্টা, যুক্তরাষ্ট্র। সেমিফাইনালে লিওনেল মেসিকে ঘুম পাড়িয়ে দেবে ইংল্যান্ড, এমন দাবি দলটির সাবেক ফুটবলার জো কোলের। বিগ ম্যাচের আগে চ্যাম্পিয়নদের রক্ষণ জুটি রোমেরো এবং মার্টিনেজকে নিয়ে খোঁচা দিয়েছেন আরেক ইংলিশ গ্যারি নেভেল। যদিও মিডফিল্ডার জুড বেলিংহ্যামের ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় 3 লায়ন্স কোচ থমাস টুখেল। আর্জেন্টিনাকে হারানোর মন্ত্র কি? উত্তরটা সহজ, লিওনেল মেসিকে বোতলবন্দি করে রাখা, গোল করা কিংবা করানো থেকে বিরত রাখা। এই কঠিন কাজটি করতে হবে ইংল্যান্ডের ডিফেন্ডারদের। এমনিতেই রক্ষণ নিয়ে দুশ্চিন্তায় টমাস টুখেল, চ্যারেল কোয়ানসার নিষেধাজ্ঞা বহাল থাকায় মেসিদের আটকানো আরও চ্যালেঞ্জিং হবে। তবে ইতোমধ্যে নিজেদের বিশ্বকাপের ফাইনালে দেখছে ইংল্যান্ডের সাবেকরা। 3 বার বিশ্বকাপ খেলা জো কোলের দাবি, মেসিকে ঘুম পাড়িয়ে দিবে ইংলিশরা। আমরা মেসিকে বিছানায় পাঠিয়ে দিব, ওকে ঘুম পাড়িয়ে দিব। আমি এখনই বলছি, আমরা এবার বিশ্বকাপের ফাইনালে যাচ্ছি। আমরা আর্জেন্টিনা চাইতে গতিশীল আর ওদের হারাতে যাচ্ছি। যে পডকাস্টে বিস্ফোরক মন্তব্য করেছেন জো কোল, সেখানে ছিলেন আরেক সাবেক ইংলিশ ফুটবলার গ্যারি নেভিল। তবে মেসিকে নয়, আর্জেন্টিনার 2 সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্ড্রো মার্টিনেজকে নিয়ে খোঁচা দিতে ভোলেননি তিনি। আমি তাদের বিশ্বের সেরা এবং সবচেয়ে বাজে সেন্টার ব্যাক জুটি বলি, কারণ এক মুহূর্তে তারা অবিশ্বাস্য রকমের দুর্দান্ত, পরের মুহূর্তে একদম সাধারণ থেকে হাস্যকর। তবে জুড বেলিংহ্যামের ইনজুরিতে দুশ্চিন্তায় ইংলিশরা। গেল বছর বাঁ কাঁধে অস্ত্রোপচার করতে হয়েছিল নরওয়ের বিপক্ষে ম্যাচে, সেখানে আঘাত পেয়েছেন। শেষ পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে খেলবেন কিনা তা নিয়েও আছে ধোঁয়াশা। আশরিক রুদ্র, চ্যানেল 24। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে অ্যাওয়ে জার্সি পরে নামবে আর্জেন্টিনা। বিশ্বকাপে অ্যাওয়ে জার্সি পরে এর আগে 2014 কিংবা 1990 ফাইনালে হারলেও ইংল্যান্ডের বিপক্ষে পরিসংখ্যান ভালো আলবিসেলেস্তেদের। আর্জেন্টিনার জন্য নীল অ্যাওয়ে জার্সিকে ধরা হয় অভিশপ্ত অপয়া। 1990 বিশ্বকাপের ফাইনালে নীল জার্সিতেই মারাদোনার স্বপ্নভঙ্গ হয়েছিল জার্মানির কাছে হেরে, কিংবা সবশেষ 2014 বিশ্বকাপেও তাই। ডিমান্ড শেফটদের কাছে একমাত্র গোলের হারের সাক্ষী হয়েছিলেন লিওনেল মেসি, সেই নীল জার্সিতেই। তাই ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরে খেলার সংবাদে শঙ্কিত বিশ্বজোড়া আর্জেন্টাইন ভক্তরা। তবে প্রতিপক্ষ 3 লায়ন্স বলেই স্বস্তিও খুঁজতে পারেন তারা, কেননা 1986 বিশ্বকাপের ঐতিহাসিক কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আবার অ্যাওয়ে জার্সিতে নেমেছিলেন মারাদোনা, বুরুজাগারা। হ্যান্ড অফ গড কিংবা গোল অফ দ্য সেঞ্চুরি সেই ম্যাচে মারাদোনা নৈপুণ্যে জিতেছিল আর্জেন্টিনা। শুধু তাই নয়, 1998 রাউন্ড অফ 16-এও বাতিস্ততা উর্তেগাদের আর্জেন্টিনা অ্যাওয়ে জার্সি পরেই হারিয়ে দিয়েছিল ইংলিশদের। অবশ্য 1962 কিংবা 66 পরপর 2 বিশ্বকাপে একবার নীল অ্যাওয়ে আর অন্যবার হোম জার্সিতে ইংল্যান্ডের কাছে হেরেছিল 3 বারের বিশ্বকাপ জয়ীরা। একটা সময় বিশ্বকাপে নিয়মিত দেখা হলেও 2002 সালের পর থেকে প্রতিপক্ষ হিসেবে অপরিচিত হয়ে উঠেছে দুদল। সবশেষ ওই আসরে ডেভিড বেকহ্যামদের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল মার্সেলো বিয়েলসার দলকে। সে ম্যাচে অবশ্য ঐতিহ্যবাহী হোম জার্সি পরেই কাঁদতে হয়েছিল ভ্যারন ক্রেসপোদের। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। উত্তরাঞ্চলের কয়েকটি জেলার নদ নদীতে আবারও পানি বাড়তে শুরু করেছে। লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে নিচু এলাকা, এতে দুর্ভোগে পড়েছেন নদী তীরবর্তী মানুষ। সিরাজগঞ্জে বাড়ছে যমুনা নদীর পানিও। আরও কয়েকদিন পানি বাড়তে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড, তবে বড় ধরনের কোনো বন্যার শঙ্কা নেই। এদিকে নামতে শুরু করেছে মৌলভীবাজার, সিলেট এবং সুনামগঞ্জে জমে থাকা পানি।
তবে হাওর এলাকায় এখনও জলাবদ্ধতা থাকায় কমেনি দুর্ভোগ। দর্শক, এ নিয়ে আরও খবর জানাতে নীলফামারী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রায়হান সুবুক্তগিন। রায়হান, উত্তরাঞ্চলে নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, নীলফামারীর কি পরিস্থিতি? পানি বিপদসীমার কত উপরে বা নিচে রয়েছে? আরেফিন, গতকাল সন্ধ্যা থেকে কিন্তু বিপদসীমার উপরেই তিস্তা নদীর পানি প্রবাহিত হচ্ছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ডালিয়া ব্যারেজ পয়েন্টে। ঠিক এখানে যে পরিমাপ হয়েছে ৯টার সময়, ঠিক বা এখন থেকে ৪-৫ মিনিট বা ৭-৮ মিনিট আগে, তখন কিন্তু দেখা গেছে যে বিপদসীমার ৪ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গতকালকে সন্ধ্যার থেকেই কিন্তু হঠাৎ করেই উজানের ঢলে পানির তিস্তা এই পয়েন্টে পানি বৃদ্ধি পেতে থাকে, পানির স্তর উপরের দিকে উঠতে থাকে এবং একটা পর্যায়ে সারা রাত কিন্তু 10-এর কাছাকাছি পানি 10 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার প্রবাহিত হয়েছে। আজকে ভোর নাগাদ কিন্তু পানি কমতে শুরু করেছে এবং সকাল 6টায় 7 সেন্টিমিটার উপরে ছিল। এখন 9টার পরিমাপে দেখা যাচ্ছে যে 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ ধীরে ধীরে পানি নেমে যাচ্ছে। তিস্তা নদীর যে প্রকৃতি, তাহলে এখানে কিন্তু দ্রুত পানি বাড়ে, যেমন দ্রুত বেড়ে যায় এবং সেরকম দ্রুতই পানি নেমে যায়। পানি উন্নয়ন বোর্ড আমাকে যে কথাটি বলেছে যে যমুনা নদী, এখানে তিস্তা নদীর ভাটিতে, যে যমুনা নদীতে যেখানে গিয়ে এই তিস্তা নদীর পানি পড়ে, সেখানে যখন পানি বৃদ্ধি পায় বা পানি এখান থেকে গড়াতে পারে না, যমুনা নদীতে ঢুকতে পারে না, তখনই কিন্তু এখানে পানি ধীরে ধীরে নামে। ফলে মনে হচ্ছে যে এবারের যে এই যে উজানের ঢলে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, আপনি জানেন যে এই যে 10 সেন্টিমিটার উপরে উঠে যাওয়া তিস্তা তীরবর্তী যে সমস্ত নিম্নাঞ্চল রয়েছে, চরাঞ্চল রয়েছে, সেগুলোতে কিন্তু নিমজ্জিত একটা অবস্থা রয়েছে। কতগুলো জায়গা থেকে পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। আমি যতটুকু দেখেছি যে কিছু কিছু জায়গা থেকে পানি একবার ঢুকে পড়বার পরে কিন্তু আর সহজে নামতে পারবে না, জলাবদ্ধতা তৈরি হবে। এবং এত দ্রুত পানি নেমে যাওয়ার কারণে পানি উন্নয়ন বোর্ড আরেকটি কথা বলছে যে তিস্তা এরকম যে দ্রুত পানি উঠে যায় এবং পানি দ্রুত নেমে যায়, এর ফলে কিন্তু ভাঙন তৈরি হয়। ফলে এখানকার যে তীরবর্তী মানুষ, তারা একটা আশঙ্কা করছে যে গত 20-25 দিন ধরে এরকম চলছে যে যখন পানি নেমে যাচ্ছে তখন ভাঙন হচ্ছে। ফলে তিস্তার বিভিন্ন জায়গায় কমপক্ষে 4 থেকে 5টা পয়েন্টে কিন্তু ভাঙন শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ বা নানা রকমের রাবার টিউব এইসব দিয়ে পানি ভাঙন প্রতিরোধের প্রচেষ্টা করছে। এটা হচ্ছে এখানকার পরিস্থিতি। তবে পানি নামতে খানিকটা দেরি হবে। এই পানি যতটা দ্রুত 20-25 দিন আগের যে পানি বৃদ্ধি, ঢলের পানি আসলে যতটা দ্রুত নেমে গেছে, ততটা দ্রুত নামা সম্ভব হবে না। ত্রাণের কথা যদি বলি, এই নিমজ্জনের যে অবস্থা, পানি বন্দি অবস্থায় যে মানুষ রয়েছে, তাদের কাছে কিন্তু কোনো সেরকম কোনো ত্রাণ বা অন্য কিছু পৌঁছায়নি। এই হচ্ছে এখানকার পরিস্থিতি, বন্যা পরিস্থিতি। রায়হান, আপনাকে ধন্যবাদ। দর্শক, উত্তরবঙ্গের পানি বৃদ্ধি পাচ্ছে, নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, ব্যাপারে জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রায়হান সুবুক্তগিন। 1 সপ্তাহ পর নামতে শুরু করেছে চট্টগ্রামের বানের পানি। দেরিতে হলেও বানভাসী মানুষের কাছে পৌঁছাতে শুরু করেছে সরকারি সহায়তা। এমনকি সংসদ সদস্যরাও এলাকায় গেছেন বন্যা শুরুর 4 থেকে 5 দিন পর। মাঠ পর্যায়ে অভাব রয়েছে সমন্বয়েরও। স্থানীয়রা বলছেন, অনেক স্থানে তৃণমূলের জনপ্রতিনিধি না থাকায় বেড়েছে সংকট। ফখরুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাহেদ। ফুলে ফেপে ওঠা ডলু খাল, যার পানি গড়ায় সাতকানিয়ার বিস্তীর্ণ জনপদে, এমন রুদ্ররূপ শঙ্খ নদীরও। উজান থেকে নেমে আসা এই পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে 1 সপ্তাহ ধরে তলিয়ে আছে গোটা এলাকা। নিষ্কাশন দুর্বলতায় বাঁশখালী, চন্দনাইশ আর লোহাগাড়াও আছে পানির নিচে। সুইচ গার্ডের জন্য আমাদের রেল লাইন হয়ে আমাদেরকে পানিটা ব্লক করে দিয়েছে, তার জন্য পানিগুলো যেতে পারতেছে না। থমকে গেছে জনজীবন, বিপর্যস্ত লাখো মানুষ। বিদ্যুৎ সরবরাহ না থাকায় সন্ধ্যায় নামে অন্ধকার। খাবার আর ওষুধের অপ্রতুলতায় নিদারুণ কষ্টে বানভাসীরা। এমন দুর্বিষহ সময়ে ত্রাণ সহায়তায় এগিয়ে আসে সরকার। তবে অভিযোগ, প্রশাসনের তরফে ত্রাণ সহায়তায় নেই সমন্বয়। এমন বাস্তবতায় বেসরকারি উদ্যোগী বড় ভরসা। আমরা বিলের বৃষ্টান বাড়ার জন্য এখানে কোনো ত্রাণ এখানে আসে না। কারেন্ট নাই, খাবারের প্রবলেম, শুকনা খাবারের প্রবলেম, ওরা কোনো মতো বাসা থেকে বেরোতে পারতেছে না। ইউনিয়ন পরিষদ থেকে একটা ওয়ার্ডে যদি 5 জনের জন্য বরাদ্দ যায়, তাহলে নিশ্চয়ই এটা বুঝেন আপনারা। মূলত 6 জুলাই থেকে বাড়তে থাকে পানি। ক্রমেই পানিবন্দী হয়ে পড়ে মানুষ। তাদের অভিযোগ, সংসদ সদস্যদের এই সংকট ছুঁয়ে যেতে সময় লেগেছে 4 দিন। তাদের মাঠে দেখা গেছে শুক্রবার থেকে। আর কঠিন এই সময়ে তৃণমূলের জনপ্রতিনিধিদের অনুপস্থিতি বাড়িয়েছে সংকট। জনপ্রতিনিধি এরা থাকলে লোকাল গভর্নমেন্ট, ইউনিয়ন পরিষদ মেম্বার, এরা সবচেয়ে জনগণের কাছে যেতে পারে। জনপ্রতিনিধি থাকলে তো পকেট থেকে ত্রাণ সহযোগিতা কিছু না কিছু দিত।
অবশ্য প্রশাসন বলছে সব পক্ষকে সাথে নিয়ে সমন্বয় করে লাঘবের চেষ্টা চলছে দুর্ভোগ। প্রত্যেক ইউনিয়নের জন্য ট্যাগ অফিসার নিয়োগ করেছে। ট্যাগ অফিসারের সঙ্গে সকল দপ্তর সংস্থার একটা করে কমিটির মতো আছে। তারা তাদের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা কাজ করছে। সমন্বয় জোরদার না হলে সরকারি উদ্যোগ যেমন ভেস্তে যাবে, তেমনি কষ্ট ভারী হবে অসহায় মানুষদের, মত ভুক্তভোগীদের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। রাঙামাটিতে এদিকে কমতে শুরু করেছে বন্যার পানি, তবে জনদুর্ভোগ রয়েছে। দর্শক, এ ব্যাপারে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, আমরা শুনছিলাম বন্যার পানি কমতে শুরু করেছে, কিন্তু জনদুর্ভোগ কমাতে প্রশাসন থেকে কি উদ্যোগ নেওয়া হচ্ছে? পর্যাপ্ত ত্রাণ মিলছে কিনা? আরিফিন, গত টানা 7 দিনের যে ভারী এবং হালকা মাঝারি বৃষ্টি হয়েছে তার আজকে সকাল থেকে একদমই নেই। যে সূর্যের আলো দেখা মিলেছে সকাল থেকে, এখনো পর্যন্ত সূর্যের তাপদাহ আসলে বাড়তে শুরু করেছে। এবং রাঙামাটির বাগাইছড়ি এবং বিলাইছড়িতে যে বন্যা প্লাবিত পাহাড়ি ঢলের উজান থেকে নেমে আসা ঢলে যে প্লাবিত হয়েছিল যে 2টি উপজেলা, তার বেশি সবচেয়ে ক্ষতি হয়েছে রাঙামাটি 10টি উপজেলার মধ্যে বাগাইছড়ি এবং বিলাইছড়ি। বাগাইছড়ির পানি গত কালকে অনেকটাই নেমে এসেছে এবং বিলাইছড়ির ফারুয়ার পানিও আসলে গতকালকে অনেকটা নেমে গিয়েছে। পানি নেমে যাওয়ার পরে আসলে ক্ষত চিহ্নগুলো বেরিয়ে এসেছে। এর মধ্যে বিভিন্ন এলাকায় আসলে কাদামাটির কারণে সেসব রাস্তাগুলো এবং ঘরবাড়িগুলোতে আসলে এখন পর্যন্ত পরিবেশ বা বাস উপযোগী হয়ে ওঠেনি। সেই বাস উপযোগী করার জন্য আসলে স্থানীয়রা আশ্রয়কেন্দ্র থেকে সেই অবস্থাটা তৈরি করার চেষ্টা করছে এবং একই সাথে বিভিন্ন যে বাসাবাড়ি এবং দোকানপাটগুলো ভেঙে গেছে সেটি সংস্কারের কাজ করছে এবং রাস্তাঘাটগুলো আসলে বিভিন্ন জায়গায় যে ইট সোলিং সহ যে কার্পেটিং ছিল সেটি আসলে ক্ষয়ক্ষতি হয়েছে। রাঙামাটির বাগাইছড়ির সাথে খাগড়াছড়ির যে সড়ক যোগাযোগ আজকে 6 দিন ধরে সেটি বন্ধ রয়েছে, সেই সড়ক যোগাযোগ স্থাপন করার জন্য সড়ক বিভাগ কাজ করে যাচ্ছে নিরলসভাবে। তবে এই যে 6 দিন বন্ধ থাকাতে বাগাইছড়ির যে পণ্য পরিবহন সহ যে যোগাযোগ সেটি ব্যাহত হচ্ছে। সেখানকার যে খাদ্য সংকট সেটি আসলে তীব্র আকার আস্তে আস্তে ধারণ করতে শুরু করছে। সেখানে সুপেয় পানির সংকট তৈরি হয়েছে। যারা আশ্রয় কেন্দ্রে গিয়েছে তারা সরকারের পক্ষ থেকে 3 বেলা খাদ্য সহায়তা পেল। যারা আশ্রয় কেন্দ্রে না গিয়ে নিজের ঘরে আসলে সংগ্রাম করেছিল শেষ দিন পর্যন্ত, তারা আসলে সেভাবে সরকারি যে সহায়তা সেটি পায়নি বলে তারা অভিযোগ করছে। তবে স্থানীয় প্রশাসন বলছেন তারা যেভাবে খবর পাচ্ছেন, যে জায়গা থেকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে বা ইউনিয়ন পরিষদের মধ্যে খবর পেলে তাদেরকে আসলে সেভাবে খাদ্য সহায়তার কথা তারা বলেছেন। তবে স্থানীয়রা বারবারই অভিযোগ করছেন যে বিস্তীর্ণ এলাকায় ডুবে যাওয়ার কারণে সেভাবে সহায়তাগুলো না পাওয়া আসলে তাদের দুর্বিষহ জীবন কাটাতে হয়েছে এই টানা 6 দিন। তবে এছাড়া যদি একটু বলতে চাই যে রাঙামাটি সড়ক বিভাগের তথ্য মতে প্রায় 2.5 কিলোমিটারের সড়ক তারা বিভিন্ন জায়গায় ভেঙে গেছে। মহাসড়কে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 9 কোটি টাকার জানিয়েছেন। এছাড়া এলজিইডির প্রায় 500 থেকে 600 মিটারের তারা ক্ষয়ক্ষতির তথ্য জানিয়েছেন। এছাড়া কৃষি বিভাগের তথ্য প্রায় 4,500 মেট্রিক টনের মতন খাদ্যশস্য ফসলি জমি ক্ষতি হয়েছে। এই বিষয় ক্ষয়ক্ষতিগুলো আস্তে আস্তে ফুটে উঠছে, বিভিন্ন জায়গায় তারা নিরূপণ করছে কতটুকু ক্ষয় হয়েছে, এই ক্ষতিগুলো নিরূপণ করার চেষ্টা করছেন। তবে সম্প্রতি সময় জ্বালানি প্রতিমন্ত্রী এসেছেন, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রধানমন্ত্রী দপ্তর থেকে তাকে পাঠানো হয়েছিল, বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াচ্ছেন। তিনি আমাদের একটি বিষয় নিশ্চিত করতে চেয়েছেন, যেটি এই মুহূর্তে যেহেতু ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি নিরূপণ করার চেষ্টা করা হবে এবং বন্যা দ্রুত কিভাবে উত্তরণ করা যায় সেই বিষয়গুলো নিয়ে তারা কাজ করছেন এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করে যারা বাস্তুহারা মানুষ, যাদের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তাদের ঘর নির্মাণ করে দেবে সরকার এবং যাদের বেশি ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলো নিরূপণ করার জন্য কাজ করছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন বলছে এখন পর্যন্ত যারা আশ্রয় কেন্দ্র আছে তাদের 3 বেলা খাবারের ব্যবস্থা তারা করে যাবেন শেষ দিন পর্যন্ত। আরিফিন, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে। আপনাকে ধন্যবাদ। বান্দরবান থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক। ইচ্ছে মতো পাহাড় কেটে বসতি স্থাপন, গাছ কেটে বন উজাড়, ভূমিকম্প কিংবা অতিবৃষ্টির কারণেই হয় পাহাড় ধস। ভূতত্ত্ববিদদের মতে যা মূলত ভূবিপর্যয়। আর এই সংকট মোকাবেলায় পার্বত্য এলাকার জেলা সদরের ভূতাত্ত্বিক ম্যাপ তৈরির কাজ চলছে। তবে পর্যাপ্ত ফান্ডের অভাবে এগোচ্ছে না ভূমিধস সতর্কতা যন্ত্র বসানো এবং ম্যাপিংয়ের কাজ। শামিমা সুলতানার রিপোর্ট। 4 থেকে 4.5 দশক আগেও পার্বত্যাঞ্চলে স্যাটেলাইট ইমেজ ছিল এমনই, চারদিকে সবুজ বনভূমি। কালের বিবর্তনে বদলেছে সেই ভূচিত্র, কমেছে মা গাছ, বেড়েছে বসতি, উন্নয়নের ডামাডোল, সব মিলে অনেকটা ন্যাড়া হবার জোগাড় পাহাড়। কিন্তু যখনই পাহাড় ধস হয়, মানুষ মরে, তখনই শুরু হয় আলোচনা, কারণ অনুসন্ধান। ভূতাত্ত্বিকরা বলেন পাহাড় ধস একটা জিও হ্যাজার্ড বা ভূ বিপর্যয়। এটি রোধ করতে চাইলে আগে পাহাড়ের গঠন বুঝতে হবে। এদেশের সিলেট থেকে চট্টগ্রামের পাহাড় টারশিয়ারি যুগের নরম বালুমাটির বিন্যাস, তার উপর এটি ভূমিকম্প প্রবণ,
ফাটল রেখায়ও বটে। বিভিন্ন ধরনের স্টাডি কিন্তু অনগোয়িং চলছে, আমরাও করেছি স্টাডি, কিন্তু স্টাডি করে যদি স্টাডিগুলো ইমপ্লিমেন্টেশনে না যাওয়া হয়, মানুষজনকে অ্যাওয়ারনেস দিতে হবে। পাহাড়কে স্টেবল করার জন্য অনেকগুলো টেকনোলজি আছে। একটা হলো স্লোপ কমায় দেওয়া, যাতে ডিফরেস্টেশন না হয়, উপরে গাছপালা লাগায় দেওয়া, এটা একটা করে দিতে পারে। আর একটা অনেক সময় জায়গায় ফেন্সিং করা হয়। পাহাড়ের গঠন বুঝে বসতি গড়া, বনভূমি ফিরিয়ে আনার উপর জোর দেন ভূতাত্ত্বিকরা। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর ইতোমধ্যে পাহাড়ি জেলা সদরগুলোর ভূত্বকের মানচিত্র তৈরি করেছে। তবে প্রয়োজনীয় ফান্ডের অভাবে ভূকম্পন পরিমাপ ও পাহাড় ধসের সতর্কতা যন্ত্র বসানো কিংবা গোটা এলাকার জিও ম্যাপিং এর কাজ এগোয়নি। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এলাকা বেজে আমাদের হ্যাজার্ড জোনেশন ম্যাপ, অথবা আমরা যদি বলি ওখানকার ভূমির বৈশিষ্ট্য কী বা জিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সগুলো কী, ওটার সাথে মিল রেখে যে কী ধরনের এবং বৃষ্টিপাতের ক্যারেক্টারিস্টিক্সের সাথে মিল রেখে ওই এলাকাগুলোতে জন্য আলাদা আলাদা করে আর্লি ওয়ার্নিং যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে ওখানকার মানে ল্যান্ডস্লাইড জনিত ক্ষয়ক্ষতি আমরা কিছুটা কমাতে পারি। পুরো এলাকাটাকে কভার করার জন্য বর্তমানে জিএসবি একটা প্রজেক্ট সাবমিট করেছে, যেটা ফরেন ফান্ডিংয়ের জন্য। অর্থাভাব, উদ্যোগ, সচেতনতা কিংবা সমন্বয়, যারই অভাব থাকুক, দিন শেষে বছর বছর পাহাড় ধসছে, মানুষ মরছে। এই মৃত্যুর মিছিল থামাবে কে? শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। খানিকক্ষণ বৃষ্টি হলেই রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় দুর্বিষহ জলাবদ্ধতা। ঘন্টার পর ঘন্টা পানি জমে থাকে অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কে। অথচ ঢাকার জলাবদ্ধতা নিরসন, ঢাকা শহরের খাল ও ড্রেন পরিষ্কার আর বর্জ্য ব্যবস্থাপনায় প্রতি বছরই বরাদ্দ থাকে শত কোটি টাকা। প্রশ্ন উঠছে, বিপুল অর্থ ব্যয়ের পরও কেন জলাবদ্ধতার স্থায়ী সমাধান হচ্ছে না? মেগা সিটি ঢাকা। প্রাকৃতিকভাবে পানি নিষ্কাশিত হতো চারপাশের নদ নদী এবং নগরের ভেতর দিয়ে প্রবাহিত অসংখ্য খালের মধ্য দিয়ে, কিন্তু সেই স্বাভাবিক ব্যবস্থাই আজ নানা সংকটে। দখল ও ভরাট হয়ে বিলীন হয়ে গেছে নগরীর অনেকগুলো খাল। যেগুলো টিকে আছে সেগুলোর অনেক অংশই দূষণ ও বর্জ্যে ভরাট। চারপাশে নদীর নাব্যতাও কমেছে, সেই সাথে ড্রেন এবং খালে বর্জ্য ফেলার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করেছে। ফলাফল, একটু মুষলধারে বৃষ্টি হলেই রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে পানি জমে যায়। কোথাও কোথাও সেই পানি নামতে লেগে যায় কয়েক ঘন্টা। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। ন্যাচারাল যে কানেক্টিভিটি নষ্ট করেছি শুধু না, আমাদের কি খাল দখল করে সেখানে সুরম্য অট্টালিকা, কৃত্রিম যে ড্রেন অল্প বিস্তর করেছি, সেটার সাথে আবার এই প্রাকৃতিক ড্রেনের যে সংযোগস্থল, সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা হয় বসতবাড়ি করেছি, না দেখা যাবে ময়লা আবর্জনায় পানি আর ফ্লো হতে পারে না। 2020 সালে ঢাকার খালগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঢাকা ওয়াসার কাছ থেকে যায় 2 সিটি কর্পোরেশনের কাছে। ঢাকা উত্তর সিটি 2024-25 অর্থ বছরে খাল ও ড্রেন পরিষ্কার এবং বর্জ্য ব্যবস্থাপনায় ব্যয় করেছে প্রায় 100 কোটি টাকা। আর 2025-26 অর্থ বছরে এই খাতে বাজেট ছিল 150 কোটি টাকারও বেশি। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 2025-26 অর্থ বছরে খাল উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে 115 কোটি টাকা এবং বর্জ্য ব্যবস্থাপনায় 57 কোটি টাকা বরাদ্দ রেখেছিল। নগর পরিকল্পনাবিদরা বলছেন, সময় এসেছে এই মেগা সিটির উন্নয়ন নিয়ন্ত্রণের। ঢাকার আউটফলে যে বন্যা প্রবাহর যে এলাকাগুলো, যেগুলো ইতিমধ্যে বিভিন্ন হাউজিং দিয়ে দখল হয়ে গেছে, যখন জলাবদ্ধতা পরিমাণ বাড়বে, দেখবেন যে আমার এটা আরও স্থায়ী হয়ে যাবে। ড্রেনেজের উন্নয়ন লাগবেই, কিন্তু তার পাশাপাশি উন্নয়ন নিয়ন্ত্রণ, খালগুলোকে খালের মতো রেখে দেওয়া, যত্রতত্র আবাসন নিয়ন্ত্রণ, এটা নিয়েও কর্পোরেশনের কথা বলা উচিত। একই সাথে পলিথিন এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ সহ নগরবাসীর সচেতনতার কোনো বিকল্প নেই বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জানান, সোমবার মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন বিষয়ে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈঠক ছিল। সে সময় নির্বাচন পরিচালনা কমিটিতে বাস মালিক সমিতির একজন প্রতিনিধি রাখা নিয়ে বাকবিতণ্ডা এবং হট্টগোল হয়। এ নিয়ে শিরোইল বাস টার্মিনালে চরম উত্তেজনা তৈরি করে শ্রমিকদের এক পক্ষ। নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন পরিচালনা কমিটি গঠন না করা পর্যন্ত সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় তারা। তবে বিআরটিসির বাসগুলো চলাচল করছে। কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা। কাউন্টারগুলো খোলা থাকলেও সকাল থেকে ছেড়ে যায়নি কোনো বাস। দর্শক, আরও জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবরার শাইর। আবরার, ধর্মঘট ঘিরে সবশেষ কি খবর আছে আপনার কাছে এবং দাবি আদায়ে শ্রমিকদের কি বক্তব্য? হ্যাঁ, ধর্মঘট আসলে আক্ষরিক অর্থে সেভাবে তারা বলছেন না। শ্রমিকরা একাংশ, এদের মধ্যে দ্বিধাবিভক্তি আছে, ফলে একাংশ যেটি বলছেন যে তারা কর্মবিরতিতে রয়েছেন এবং গতকালের যে উদ্ভূত ঘটনা এবং তারই পরিস্থিতিতে আসলে এই ধরনের কর্মবিরতিতে তারা গেছেন এবং মূলত এই শ্রমিক ইউনিয়নের যে নির্বাচন সেটি নিয়ে বেশ কয়েক মাস ধরেই এখানে উত্তেজনা চলছে এবং আপনি লক্ষ্য করলে দেখবেন যে থেমে থেমে মাস কয়েক পরপরই কিন্তু এখানে বাস বন্ধ করে দেওয়া হয় হুটহাট। ফলে জেলার মধ্যে আসলে কোথাও বাসগুলো যাচ্ছে না। যেগুলো ছিল গতকাল, যেগুলো ফেরার কথা ছিল সেগুলো আজকে সকাল পর্যন্ত ফিরেছে। এখন পর্যন্ত এখান থেকে লোকাল এবং দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি। তবে চাঁপাইনবাবগঞ্জে আমরা খোঁজ নিয়েছি, নাটোরে, সেখান থেকে কিছু কিছু গাড়ি এখান থেকে পাশের জেলাগুলো থেকে দূরপাল্লায় ছেড়ে গেছে। রাজশাহী থেকে যে গাড়িগুলো যায়, যেমন হানিফ, তারপরে দেশ ট্রাভেলস, এছাড়া আরও যেগুলো নামকরা গাড়ি আছে সেগুলো কিন্তু কোনোটাই ছেড়ে যায়নি। আরেকটি বিষয় যে রেল কর্তৃপক্ষের সেবা যেটি রয়েছে সেটির ফলে কিছুটা দুর্ভোগ লাঘব হয়েছে, তবে কিছুটা ট্রেন বিলম্ব রয়েছে। আজকে আমরা জেনেছি যে সিল্ক সিটি এক্সপ্রেস সকাল 7:40-এ যাবার কথা, সেটি গেছে সকাল 9টায়। এতে করে অনেক মানুষ অবশ্য যারা বাসে যাওয়ার টিকিট কেটেছিল তারা ঢাকাতে যাওয়ার একটু সুযোগ পেয়েছে এবং যারা আসলে টিকিট কেটেও যেতে পারেননি তাদের টিকিটের টাকা ফেরত দিচ্ছে এই কাউন্টারগুলো। তবে শ্রমিক সংগঠন যারা আসলে এই কর্মবিরতির ডাক দিয়েছেন তারা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। মালিক পক্ষ যেটি বলছে যে তারা ধর্মঘটের কোনো বিষয় জানেন না, বরং তারা শ্রমিকদের বলে দিয়েছেন যে গাড়ি চালাতে হবে এবং গাড়িগুলো চলছে বলে দাবি করেছেন মালিকরা, কিন্তু শ্রমিকরা আসলে তাদের এই দাবির সাথে একমত নন। এদিকে প্রশাসনের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচনের পরিচালনার যে কমিটি তারা সেটি গঠন করতে চান, তবে শ্রমিকদের দাবি শ্রমিক ইউনিয়নের যে নির্বাচন সেই নির্বাচন কমিটিতে শ্রমিকদেরই রাখতে হবে এবং শ্রমিক নেতাদের রাখতে হবে। ফলে এখানে বাস মালিক শ্রমিকদের রাখা নিয়ে যে দ্বন্দ্ব তার আসলে নিরসন চান তারা এবং আজকের মধ্যে একটা আলোচনা চলবার কথা রয়েছে এবং দুপুর নাগাদ আসলে জেলা প্রশাসনের আহ্বানে এই শ্রমিক এবং মালিক পক্ষ, তিন পক্ষকে নিয়েই বসে একটি আলোচনা হবার কথা এবং তারপরে হয়তো শেষ বিকেলের দিকে একটা সিদ্ধান্ত আসা যেতে পারে। তো এই ছিল আপাতত গাড়ি বন্ধ, যাত্রীরা আসছেন এবং ফেরত যাচ্ছেন। আপনাকে ধন্যবাদ। রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে, এ ব্যাপারে জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আবরার শাইর।